শুনানিতে ইয়ারও সিদ্ধান্তই চূড়ান্ত। বড় নির্দেশ সুপ্রিম কোর্টে। 14 ফেব্রুয়ারির পর স্ক্রুটিনির জন্য আরো এক সপ্তাহ সময়। স্ক্রুটিনির জন্য আরো এক সপ্তাহ সময় বাড়ালো সুপ্রিম কোর্ট। 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না। রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করল সুপ্রিম কোর্ট। এই মুহূর্তের বড় খবর আপনাদের সামনে তুলে ধরি। এসআইআর শুনানিতে ইয়ারও সিদ্ধান্তই চূড়ান্ত। বড় নির্দেশ সুপ্রিম কোর্টে। এই মুহূর্তের বড় খবর তুলে ধরছি আপনাদের সামনে। এসআইআর শুনানিতে ইয়ারও সিদ্ধান্তই চূড়ান্ত। বড় নির্দেশ সুপ্রিম কোর্টে। 14 ফেব্রুয়ারির পর স্ক্রুটিনির জন্য আরো এক সপ্তাহ সময়, আরো 7 দিন সময় ধার্য। 14 ফেব্রুয়ারির পরও স্ক্রুটিনির জন্য আরো এক সপ্তাহ সময় বাড়ালো সুপ্রিম কোর্ট। 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না। আপনাদের আরো একবার জানাই, 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না। শ্রাবন্তী আমার সহকর্মী রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার শ্রাবন্তীর কাছে চলে যাব। শ্রাবন্তী, তাহলে সেক্ষেত্রে আরো এক সপ্তাহ সময় অতিরিক্ত দেয়া হলো, এবং যার মানে 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না। সম্প্রতি এটার একটা আঁচ পাওয়া গেছিল, তার কারণ বেশ কিছু জেলা এখনো পর্যন্ত পিছিয়ে রয়েছে, শুনানি শেষ হয়নি। সেক্ষেত্রে আজকের যাবতীয় এর আগেই সিইও দপ্তর থেকে জানানো হয়েছিল যে তাদের জন্য সময় দেওয়া হবে। আজকের প্রধান বিচারপতি স্পষ্ট করে দিলেন যে 14 ফেব্রুয়ারি চূড়ান্ত যে ভোটার তালিকা সেটা খুব স্বাভাবিকভাবেই প্রকাশিত হবে না। স্ক্রুটিনির জন্য সময় দিতে হবে, স্ক্রুটিনির জন্য 7 দিন আরও অতিরিক্ত সময় দিতে হবে। অর্থাৎ এই যে যাবতীয় হিয়ারিং শুনানি হচ্ছে, তারপর মাইক্রো অবজারভার, ইআরও তারা যাবতীয় যাচাই করছেন, সবার শেষে রোল অবজারভাররা যাচাই করছেন। এই যাচাইয়ের জন্য সময়সীমা খানিকটা বাড়াতে হবে, এমনটাই নির্দেশ প্রধান বিচারপতির। একই সঙ্গে আজকের আরও একটা, একটু তুমি সঙ্গে থাকো, আমি ফিরছি তোমার কাছে। Matter, this was the lead matter. However, we have the common object. আমরা সেই জায়গা থেকেই এসেছি। আমরা বলতে চেয়েছি যে মানুষের যে কষ্টগুলো, বিশেষত ভগবান গোলা মুর্শিদাবাদ জেলার একদম সীমান্তবর্তী গ্রামের একজন মহিলা মুস্তারি বানু, তিনি এই মামলাটি করেছিলেন। এবং আজকে আমরা বেশ কয়েকটি পয়েন্ট আমরাও দেখিয়েছি অনেকের মতন। সেই পয়েন্টের মধ্যে একটা হচ্ছে যে অবজেকশনস, হু আর রেজিং দি অবজেকশনস, এই যে এনমাস অবজেকশনস আসছে দেখছেন বালকে, এই অবজেকশনসগুলো করছে। সেখানে দেখা যাচ্ছে যে অবজেক্টরের নাম সেই জায়গাটায় দেখা যাচ্ছে ধরুন মিস্টার এক্স, আর তার অ্যাড্রেস দেওয়া হচ্ছে 5/1 ওয়েস্ট বেঙ্গল। হাউ ইট ইজ লজিক্যাল? 5-1 পশ্চিমবঙ্গ বলে কোনো অ্যাড্রেস হয় না। এই হচ্ছে আমার কাছে আছে হাওড়ায়, আপনি একটি জায়গায় কাজীপাড়া মোল্লাপাড়া, সেখানে প্রায় দুটো জায়গায়, গুলাম হোসেন সর্দার লেন আর একটা জায়গা, সেখানে এইরকম প্রায় 500 লোকের কাছে এরকম দেওয়া হচ্ছে। তো how illogical approach election commission has adopted, that was one of our target. আজকে এইখানে মুস্তারি বানুর পিটিশনের মধ্যে দিয়েও আমরা বলবার চেষ্টা করেছি, যে গোটা রাজ্যের এসআইআর প্রক্রিয়াতে সাধারণ মানুষের যে হ্যারাসমেন্টটা হচ্ছে বিকজ অফ লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেটা আগের দিনকে আপনারা দেখেছেন যে পিটিশন হয়েছে সেখানে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও করেছেন। লজিক্যাল ডিসক্রিপেন্সির যে জায়গাটা, এই লজিক্যাল ডিসক্রিপেন্সিটা এতটা ইললজিক্যালি সর্বত্র করা হচ্ছে যে ওনার ক্ষেত্রেই হয়েছে। আপনি বলুন কত বছর বাবা মার সঙ্গে ডিফারেন্সের জায়গাটা বলেছিল? আমার বাবা মার মানে বাবার 27 বছর এবং মায়ের 22 বছরের মানে আমার ডিস্টেন্স আছে, তবু আমাকে মানে হিয়ারিংয়ে ডেকেছে যে আমার বয়স থেকে বাবা মায়ের মানে 15 বছরের কম। এটা আমাকে দিয়ে আমার এটা নোটিশ পাঠিয়েছিল, মানে ভুলভাল এক কথায় নোটিশ পাঠিয়েছিল। আমার এতে কোনো ভুলভালই ছিল না এক কথায়। কোথা থেকে আপনি আসছেন? আমি পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা। আমার নাম মুস্তারি বানু। আপনি তো মামলাও করেছেন, আজকে কোর্টে অ্যাপিয়ার করলেন। আমি ফার্স্ট পিটিশনার। হ্যাঁ, পিটিশনার ছিলেন। এর আগে আপনি জানেন গত সপ্তাহে মুখ্যমন্ত্রী এসেছিলেন, উনি হ্যাঁ, পিটিশনার হিসেবে গত 4/2/2026 তারিখে উনি এসেছিলেন। মানে যখন আপনার এসআইয়ের কাজটা মানে 99% সম্পূর্ণ হয়ে গেছে, সেই টাইমে উনি আসছেন এখানে নাটক করতে। মানে ভাবছেন যে আমি একজন মুখ্যমন্ত্রী, সাধারণ মানুষের মানে এই নামটা চাপা পড়ে থাক, আমি মুখ্যমন্ত্রী, আমার নামটা উজ্জ্বল হয়ে যাক, এরকম ভাবছে। আপনার আবেদনটা কি? আমার আবেদন হচ্ছে আমার বাংলার মানুষ মানে পশ্চিম বাংলার মানুষ যাতে এসআইআর প্রকৃত ভোট যাদের আছে তারা যেন একটাও না বাদ যায়।
এটাই হলো আমার আন্দোলন। আপনি কি আপনাকে নোটিশ কবে পাঠিয়েছিল এবং আপনি কি পাঠিয়েছিল গেছিলেন হিয়ারিং এ? আমি হিয়ারিং এ অবশ্যই এই তো সব্যসাচিতায় এই সব আমাদের মানে এই উকিলদের সহযোগিতা, আমার পার্টির সহযোগিতায় অবশ্যই আমি এই পিটিশনটা করি। আচ্ছা, আপনি কবে গেছিলেন, কবে ডাকা হয়েছিল আপনাকে? আমাকে ওখানে ওখানে যে ওখানে- হিয়ারিং ওখানে না, ওখানের হিয়ারিং আমি যাইনি। ওখানকার শুনানি দশরথের না 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 আপনার তো 2003 এ নাম ছিল তো ভোটার লিস্টে। আমার 2002 সালের নাম ছিল। হ্যাঁ, এসআইয়ের নাম ছিল, তার সাথে নোটিশ দিয়েছে কেন? কেন ওই তো আমার বাবা মায়ের বয়সের থেকে আমি 15 বছরের কম বলে আমাকে এটা বলে আমাকে কিন্তু পাঠিয়েছে। বাবা মার বয়সের সাথে আদৌ আমার আদৌতে আমার বাবার সাথে আমার 27 আর মায়ের সাথে আমার 22 বছরের ডিফারেন্স ডিফারেন্স রয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। তোরা ভিজুয়াল আমরা একবার চলে যাবো, শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, ঠিক যে বিষয়টা নিয়ে কথা হচ্ছিল, অর্থাৎ লজিক্যাল ডিসক্রিপেন্সি, যেটার জন্য বারংবার হিয়ারিং এর জন্য নোটিশ পাঠানো হচ্ছিল ভোটারদের কাছে, এবং মুস্তারি বানু আমরা শুনলাম তার বক্তব্য, তার অভিযোগ যে সেখানে কোনো বয়সের অমিল নেই বা এই ধরনের কোনো অনিয়ম তার নর্মালি ধরা পড়েনি, কিন্তু তবুও তাকে হিয়ারিং এর নোটিশ পাঠানো হয়েছিল, যে কারণে তিনি হিয়ারিং এ হাজির না থেকে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। আর ঠিক এই জায়গাতে আমরা দেখলাম 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, সেক্ষেত্রে স্ক্রুটিনির জন্য আরো 1 সপ্তাহ সময়সীমা বাড়ানো হয়েছে। দেখো সম্প্রতি আজকের যে শুনানি, সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ হয়েছে। সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি প্রথমে তুলে আনা হয়, যেখানে 70 লক্ষ মানুষ তাদের শুধুমাত্র তাদের নিজস্ব নামের বানান ভুল অথবা পদবি ভুল, এই বিষয়গুলি উল্লেখ করা হয়। তো সেখানে শ্যাম দিওয়ান তিনি প্রশ্ন তোলেন যে হোয়াট ইজ দ্য পারপাস, এর আসলে এর কাজের কারণটা কি, এভাবে কি সত্যি হ্যারাস করার প্রয়োজনীয়তা ছিল? কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্য যে যেখানে অবজেকশন ক্লেমস অ্যান্ড অবজেকশন আছে, সেখানে নাম না জানা, নাম প্রকাশে অনিচ্ছুক এরকম ব্যক্তিরা অবজেকশন দিচ্ছেন, অথচ নিয়ম হচ্ছে যদি কেউ অবজেকশন ফাইল করেন তাহলে তাকে আসতে হবে। এরকম নাম পরিচয় গোপন রাখা কেন হচ্ছে? আজকে রাজ্য সরকারের পক্ষ থেকে আইনজীবীরা তারা প্রথমেই জানিয়ে দেন 8505 জন গ্রুপ বি এমন আধিকারিককে তারা কমিশনের কাছে পাঠাচ্ছেন। কমিশনের আইনজীবী জানান যে এই পর্যায়ে যে অফিসার তারা কারা সেই বিষয়ে এখনো পর্যন্ত ডিটেলস আসেনি। সবটা শোনার পরে প্রধান বিচারপতি তিনি স্পষ্ট করে দেন, প্রথম হচ্ছে সব রাজ্যের জন্য এটা স্পষ্ট করেন যে কোথাও এসআইআর প্রক্রিয়া থমকে যাবে না, তার যাবতীয় দায়িত্ব শীর্ষ আদালতে সুপ্রিম কোর্ট দেখবে যাতে এই প্রক্রিয়া থমকে না যায়। দুই হচ্ছে যে এই যে যাবতীয় ডকুমেন্টস আসছে খুব গুরুত্বপূর্ণভাবে সেটা ইআরওদের মাধ্যমে, ইআরওদের কাছে আছে, মাইক্রো অবজারভাররা তারা দেখছেন, কিন্তু আলটিমেট ডিসিশন থাকবে ইআরওর হাতে যে তিনি এই ডকুমেন্টসগুলো আমাদের এদিকে নজর থাকছে, তুমি কাইন্ডলি আমাদের সঙ্গে থাকো। আমরা একবার শুনে নেব আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ঠিক কি বলছেন। মামলা অনেকক্ষণ ধরে হিয়ারিং হয়েছে। হিয়ারিং হওয়ার পরে যে কথা মানে অনেক রকম আর্গুমেন্ট, ইলেকশন কমিশন অনেক কিছু বলেছে হেন তেন। যেটা অর্ডার হয়েছে সেটা হচ্ছে এই যে 8500 অফিসারের নাম গ্রেড বি অফিসার্স, যে নাম আমরা দিয়েছিলাম মানে রাজ্য সরকার দিয়েছিল, সেই 8500 জন অফিসারকে মাইক্রো অবজারভার হিসেবে ব্যবহার করার জন্য কাল বিকেল 5টার মধ্যে সবাইকে ইআরওর কাছে রিপোর্ট করতে হবে, এবং ইআরওর কাছে রিপোর্ট করার পর ইলেকশন কমিশন তাদের যে ডিটেলস মানে দেবে বায়োডাটা, সেটা দেখে ডিসাইড করে নেবে কাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করবে কি করবে না। নাম্বার 2, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে এই যে এন্টায়ার প্রসেসে ইআরও ইজ দি ফাইনাল অথরিটি টু টেক ডিসিশন। আপনারা শুনলেন, ইআরওই হচ্ছে ফাইনাল অথরিটি ডিসিশন, অর্থাৎ সিদ্ধান্ত নেওয়ার জন্য। কি হলো আজকে শুনানিতে আরো ডিটেলসে আমরা জানবো। নয়াদিল্লি থেকে সরাসরি আমার সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, এসআইআর শুনানিতে আজ সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং নির্দেশ।
দেখো আমরা নির্দেশটা আমরা দেখেছি, কিন্তু এই শুনানি পর্বে কয়েকটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সামনে আসে। স্বয়ং প্রধান বিচারপতি তিনি জিজ্ঞেস করেন যে 4 তারিখ অর্ডার দেওয়া হয়েছিল যে এই মাইক্রো অবজারভারদের নিয়ে যখন সমস্যা হচ্ছে রাজ্য সরকার পর্যাপ্ত আধিকারিক প্রোভাইড করলে এই সমস্যা মিটিয়ে ফেলা সম্ভব হবে। স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি আশ্বাস দিয়েছিলেন যে পর্যাপ্ত আধিকারিক প্রোভাইড করা হবে যারা বাংলা এবং ইংলিশে স্বচ্ছন্দ, কিন্তু তারপরেও 4 তারিখের পর 7 তারিখ কেন এই আধিকারিক নিয়োগ করা হলো এবং যাদের নিয়োগ করা হলো তাদের ডেজিগনেশন, তাদের ওয়ার্ক প্রোফাইল সমস্ত ডিটেল কমিশনের কাছে পৌঁছয়নি। স্বাভাবিকভাবেই এটা যদি 4 বা 5 তারিখেই করা হতো তাহলে এই সমস্যা হতো না। এবং একাধিক প্রতিবন্ধকতার উল্লেখ করা হয়, যার মধ্যে গুরুত্বপূর্ণভাবে সামনে আসে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা। একাধিক অবজেকশন অর্থাৎ বান্ডেল অফ অবজেকশন সম্পূর্ণভাবে পুড়িয়ে ফেলা হয়েছে। হামলার ঘটনা ঘটেছে, আক্রমণের ঘটনা ঘটেছে, কিন্তু তারপরেও এফআইআর নেওয়া হচ্ছে না। আর এই অভিযোগগুলোর প্রেক্ষিতেই প্রধান বিচারপতি তিনি অবজারভেশনে বলেন যে সারা দেশে যে এসআইআর প্রক্রিয়া চলছে তাতে কোনো রকম প্রতিবন্ধকতা বরদাস্ত করা হবে না। তাতে যে নির্দেশ দেওয়ার প্রয়োজন তারা বোধ করছেন সেই নির্দেশই তারা দেবেন। এবং আমরা এই অর্ডারের শেষে একদম ঠিক সেই বিষয়টি দেখতে পেলাম। রাজ্যে তুমি একটু সঙ্গে থাকো, আমি আসছি তোমার কাছে। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত বাবু, আজকে এসআইআর শুনানিতে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ইআরওরাই লাস্ট ডিসিশন নেবেন, তাদের সিদ্ধান্তই চূড়ান্ত এবং 14ই ফেব্রুয়ারির বদলে চূড়ান্ত সেদিন ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, স্ক্রুটিনির জন্য আরো অতিরিক্ত 7 দিন সময় দেওয়া হয়েছে। আপনার প্রতিক্রিয়া? দেখুন, আগে রায় আসুক, পুরোটা পড়ে দেখি। বিভিন্ন রকমের কনসিকুয়েন্সেস হতে পারে। এখানে এই রায়ে আপনাদের কাছ থেকে যেটা শুনলাম স্পষ্ট নেই যে যদি ইআরও বেআইনি কাজ করে তাহলে তার উপরে অ্যাকশন নেওয়ার অধিকার কার থাকবে। এই বিষয়টি এই রায়ে এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি, কারণ ইআরওদের উপরে প্রচন্ড পলিটিক্যাল প্রেশার থাকে এবং থাকাটাই স্বাভাবিক পশ্চিমবঙ্গে। স্বাভাবিকভাবে তারা যদি কারচুপি করে তাদের উপরে বা তাদের কাজকে কে পর্যবেক্ষণ করবে, আপনাদের কাছ থেকে শুনে আমার যেটা মনে হচ্ছে পুরো অর্ডারটা পড়লে পরে আমি বুঝতে পারবো, আমরা বুঝতে পারবো। আমরা আসুক, অর্ডারের কপি পেয়ে আমরা আগে ভালো করে অ্যানালাইসিস করি, তারপরে এই বিষয়ে আমরা বিশদভাবে বলতে পারবো। ধন্যবাদ সুকান্ত বাবু। আমি একবার জ্যোতির্ময়ের কাছে চলে যাবো। জ্যোতির্ময়, রাজ্যের বিরোধী দল বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এই ইআরও তারা যদি নির্দেশ মেনে কাজ না করে সেক্ষেত্রে তাদের মধ্যে যদি কোনো গাফিলতি থাকে সেক্ষেত্রে কি কোনো পর্যবেক্ষণে প্রভিশন রাখা হচ্ছে যে সেক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হবে? দেখো, এটা একটা হাইপোথেটিক্যাল প্রশ্ন এবং কমিশনের তরফ থেকে আইনজীবী তিনি কিন্তু জানিয়েছেন যে একাধিক আধিকারিকের বিরুদ্ধে বিভিন্ন রকমের অভিযোগ এসছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে বা তাদের ভুল ত্রুটি বা অন্যায়ের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে। অর্থাৎ এটা কমিশনের এখতিয়ারের মধ্যে রয়েছে যে তার ডেপুটেশনে থাকা কোনো অফিসার তার বিরুদ্ধে যদি পক্ষপাতিত্বের অভিযোগ ওঠে বা তিনি যদি ঠিক করে কাজ না করেন তার বিরুদ্ধে পদক্ষেপ করার। কিন্তু আজকে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে রাজ্যের ডিজিপিকে পার্সোনালি শোকজ করা হয়েছে, তাকে ব্যক্তিগতভাবে হলফনামা দিয়ে জানাতে হবে যে এসআইআর প্রক্রিয়ায় যে আইন শৃঙ্খলাগত অবনতির ঘটনা ঘটছে, যে হিংসার ঘটনা ঘটছে, যে প্রচুর অবজেকশন পুড়িয়ে ফেলা হয়েছে, বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটছে, তার প্রেক্ষিতে তিনি কেন কোনো ব্যবস্থা নিতে পারেননি। যেটা গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এখনো পর্যন্ত পুরো কাজ সম্পন্ন হয়নি তাই আরও 7 দিন সময় দেওয়া হচ্ছে এই মাইক্রো অবজারভারদের সঙ্গে আরও নতুন করে যে আধিকারিকরা সংযোজিত হচ্ছেন, অর্থাৎ এই 8,505 জনের নামের তালিকা দেওয়া হয়েছে, তাদের মধ্যে যারা যোগ্য তাদেরকে জাতীয় নির্বাচন কমিশন তাদের বায়োডাটা খতিয়ে দেখে তাদের নিয়োগ করবে। তারপর আরও 7 দিন 14ই ফেব্রুয়ারি পর সময় পাওয়া যাবে এই স্ক্রুটিনির কাজ করার জন্য। স্বাভাবিকভাবেই আমাদের